নমস্কার বন্ধুরা এবং বন্ধুরার আরও একটি পডকাস্ট নিয়ে আপনাদের সামনে আমি শ্যামসুন্দর আবার আমি উপস্থিত হলাম। আমরা বরাবরই চেষ্টা করেছি বাংলার ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরার, আর সেই রকমই একটি গৌরবজনক ইতিহাসের অধ্যায় হলো ট্রাম। আর সেই ট্রাম নিয়ে কথা বলতে আজকে আমরা এসেছি শ্রীযুক্ত সৌভিক মুখার্জি মহাশয় সার্ধশতবর্ষে এসে উপনীত হয়েছে। এই বাড়িতে ঐতিহাসিক দলিল অনুযায়ী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি কিনা ভাষাচার, জন্মগ্রহণ করেছিলেন 26শে নভেম্বর 1890 সালে, এবং ইনারই পরবর্তী প্রজন্ম হলেন সৌভিকবাবু। সৌভিক মুখার্জি একজন নিঃশব্দ সংগ্রাহক আর শহরের স্মৃতিরক্ষক। তিনি একজন নিবেদিত প্রাণ ট্রাম প্রেমী। ট্রামের বিভিন্ন জিনিসের সংকলন এবং শহরের ক্ষণস্থায়ী ঐতিহ্য, যাকে কিনা ইংরেজি ভাষায় বলে এফিমেরা, তাই নিয়ে গড়ে তুলেছেন নিজের একটি অনন্য সংগ্রহশালা, যার নাম আড্ডাঘর। চলুন আজকে আড্ডাঘরে গিয়ে বসে আমরা আড্ডা যাব সৌভিকবাবুর সাথে। আসলে কি, আমাদের এই পৈতৃকটা ছিল ব্যবসা। আমাদের কয়লার খনির ব্যবসা থেকে শুরু করে প্রধান ব্যবসা ছিল নুনের। এই বাড়িটি একটা পোর্শন যিনি তৈরি করেছেন প্রবোধনাথ মুখার্জি, দেখবে বাইরে লেখা আছে প্রবোধ। আমি তারও পিতৃদেব, তারও বাবার কথা বলছি, যার নামে ওইখানে রাস্তা আছে নবগোপাল মুখার্জি লেন। বেসিক্যালি এই নবগোপালের ব্যবসা ছিল নুনের ব্যবসা। তা যেটা বলছিলাম, আমার ঠাকুমা আমার ছোটবেলায় একটা গল্প বলতো, বলতো দাদু সমুদ্রের জল নোনা কেন? তা যথারীতি হ্যাঁ বলো ঠাকুমা এরকম। আমি তখন আমাকে এই গল্পটা করতো যে নবগোপালের ব্যবসা ছিল নুনের, এবং দুটো বা তিনটে মানে কিছু সেটা সমুদ্রে ডুবে যায়, এবং সমুদ্রে ডুবে যাওয়ার ফলে সমুদ্রের জল নোনতা, ব্যবসার নৌকা ডুবে গেছিল, তাই জন্য সমুদ্রে মিশে গেছে আর কি। বেসিক্যালি ব্যবসা হলেও পরবর্তীকালে প্রবোধনাথ মুখার্জির যার এই বাড়িটা, সুনীতিবাবু বলতে গেলে সুনীতিবাবু ওই দিকের পোর্শনটায় জন্মগ্রহণ করেছিলেন। উপর দিকের একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে ওনার জন্মগ্রহণ কথা আমিও শুনেছি, না আমার জন্ম কিছুদিন বাদেই মারা গেছে। এটা ছিল ওনার মামার বাড়ি। মানে আমার দাদুর বাবা প্রবোধ ভবন, যার নামে প্রবোধনাথ এবং সুনীতিবাবুর মা, এনারা দুটো ভাই বোন ছিল। ওকে, তাই এটা হচ্ছে ওনার মামার বাড়ি। কলকাতায় যখন প্লেগ হয়েছিল তখন উনি এই বাড়িতে বহুদিন থেকে গেছেন, প্লেগের জন্য এখানে ছিলেন, এবং এখান থেকেই ম্যাট্রিকুলেশন দিয়েছেন। তার আত্মজীবনীর মধ্যে এটা লেখাও আছে, আত্মজীবনী বলে যে এই বাড়ির বহু কথা লেখা আছে। আসলে এই বাড়িটা তো অত্যন্ত পুরনো বাড়ি। আমার বাবাও ছিলেন আর্টিস্ট, এ থেকে পাশ করেছিলেন, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করা আর্টিস্ট। এই বাড়িতে একটা গান বাজনার চল, খুবই একটা গান বাজনার চল হচ্ছিল, এবং এই ছাদে যখন ছিল তখন ছাদে জলসা হতো, এই জায়গায় জলসা হতো, বহু মানুষ এখানে গান গেয়ে গেছে। তা সুনীতিবাবু ওনার বইতে এটা লিখেছেন যে তার যে এই সঙ্গীত চর্চা বা তার যে আঁকার একটা প্রবণতা এই বাড়ির মধ্যে দিয়ে এসছে। তিনি বলে গেছেন, ওনার সাথে তো আর আমি জন্মেছি আছি এখানে, ওনাদের সাথে ওনার প্রাজ্ঞতার সাথে পড়াশোনার সাথে তো তুলনা করার কোনো জায়গা নেই। তা এই হচ্ছে ব্যাপার আর কি। সেই পুরোনো বাড়ি রয়ে গেছে। সেভাবে দেখতে গেলে 1890-তে উনি যদি জন্মগ্রহণ করে তাহলে 1990 থেকে 100 বছর হয়েই গেল। ওনার মা, তার পিতামহ, ওই সব মিলিয়ে মিশিয়ে আরো তুমি যদি 10-20 বছরও ধরো, তাহলে ধরে নাও প্রায় 130-140 বছর হয়েই থাকা। ট্রামের প্রতি আপনার ভালোবাসা, এটা এলো কিভাবে?
আসলে জানো তো ট্রাম, এটার আমার দুটো পোর্শন আছে, যদি খুব স্পেসিফিক্যালি বলতে চাই। একটা হচ্ছে ট্রামের সংরক্ষণ, তার হেরিটেজ দিক এবং সেই সংক্রান্ত কিছু সংগ্রহ। আর একটা পোর্শন হচ্ছে সোকল অ্যাক্টিভিস্ট পোর্শন, যাতে আমাদের বিভিন্ন সময় যাতে ট্রাম ফিজিক্যালি রাস্তায় চলে, সে বিষয়টা আমার একটা বিষয়। এখন তোমার প্রশ্ন হচ্ছে এই ট্রাম সংক্রান্ত যে আপনি এত জড়িয়ে গেছেন কিভাবে। আসলে এটা আমার খুব ছোটবেলা থেকে শুরু হয়েছে। প্রথমে যেটা বললাম যে অ্যাক্টিভিস্ট পোর্শন একটা, সংরক্ষণ বা সংগ্রহ পোর্শন একটা, এই দুটো পোর্শন সাইমেলটেনিয়াসলি আস্তে আস্তে এগিয়েছে। ছোটোবেলায় প্রথমত যেহেতু আমি শিবপুর ট্রাম ডিপোয় থাকি, ফলে ছোটো থেকে এই ট্রাম শব্দটা প্রতি আমার একটা দুর্বলতা এবং পরিচিতি ছোটো থেকেই ছিল। আমি অ্যাড্রেসেই লিখতাম নিয়ার শিবপুর ট্রাম ডিপো। এবার আমি জন্মেছি 75, আচ্ছা, হাওড়া ট্রাম 72, 74 এই সময় বন্ধ হয়ে যায়, ফলে আমি সেই ট্রাম দেখে উঠতে পারিনি কোনো। কিন্তু তারা তো গল্প শুনেছি, তারা তো মানুষ যাওয়া আসা করেছে, এবং দাদু প্রায় বলতো ট্রামটা উঠে গেল আমি যেতে পারছি না। আমার দাদু হাইকোর্টের বড় লয়ার ছিল। আচ্ছা, এবার তখন উনি কী করতেন, এখান থেকে কিছু গাড়ি করে বা রিক্সা করে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন চলে যেতেন, হাওড়া স্টেশন থেকে ট্রাম ধরে হাইকোর্টে যেতেন। এবার তুমি যখন ফিরে আসতেন, সেদিনের একটা টিকিট আমাকে দিত, তখন আমাকে সেই টিকিটটা দিতেন। এবার দাদু আমাকে বলতেন যে এটা রেখে দাও, দেখবো তুমি দিনের শেষে কটা টিকিট জমিয়েছ। আমি মাসে মাসে, আসলে আমার বাড়িটা না একটা সংগ্রাহকের বাড়ি। বাড়ি যেমন পুরনো, আমার বাড়ির মানুষগুলো পুরনো জিনিসগুলো বড় আঁকড়ে রাখতো। সেই মৌসুম ভৌমিকের একটা গান আছে না, কিছু ফেলতে পারি না, তেমনই আমার ঠাকুমা তাসের জোকার সংগ্রহ করতেন। আচ্ছা, আমার বাবা পেপার কাটিংসের একটা বিপুল সংগ্রহ আছে, কোনোদিনও সময় হলে সে নিয়ে দেখাবো। ফলে টিকিটটা আমি রেখে দিতাম, জমতো, দাদুকে দেখাতাম, বিভিন্ন রুটের টিকিট আসতো। এইটা জমতে স্কুল কলেজ ছিল তো, তখন ম্যাচুরিটি ছিল না এই ধরনের কিছু করা যেতে পারে কিনা। পরবর্তীকালে যখন আমি কলেজে ঢুকলাম, কলকাতা হাওড়া কলকাতা যখন করতে শুরু করলাম, আসলে এটা একটু বুঝতে হবে যে কলকাতার মতন এত বড় একটা শহরের পাশে যখন কোনো ছোট একটা শহর থাকে, তখন ছোট শহরটা সবসময় না অবহেলিত হয়ে যায়, যেমন আমাদের হাওড়ার জন্য হয়েছে। এই হাওড়া থেকে, কারণ হাওড়ার সমস্ত মানুষ কলকাতাতেই কাজ করে, আমি কলকাতায় কাজ করি, আশা করি তুমিও কলকাতাতেই কাজ করো, তোমাকে তুমি করেই বললাম। হ্যাঁ, নিশ্চয়ই। এবার কলকাতায় যখন আমি যেতে শুরু করি, আমি দেখলাম যে ট্রাম চলছে, চারদিকের বাড়িঘরদোর তার একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সিটিস্কেপের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু কিরম যেন বদলে যাচ্ছে। চোখের সামনে দেখলাম যে ট্রামগুলো চলতে চলতে হঠাৎ রাস্তা থেকে নেই হয়ে যাচ্ছে। সেই সময় 80s আমার মা বললো, শোনো, আমরা একটা খবর পেয়েছি, হাওড়ায় ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, হাওড়া ব্রিজের পদ্ধতি ট্রাম যাবে না। মা এই ব্যাপারটাকে ইন্ডালস করতো আমাকে, বাড়ি থেকে একটা প্রশ্রয় তো থাকেই, তুমি একটা কাজ করো, তুমি শেষ ট্রামটা একটা চড়ে নাও, এরপরে হাওড়া ব্রিজের উপরে ট্রাম চলবে না। তা সেই দিনকে আমি হাওড়ার ট্রামে চড়ি, হাওড়া স্টেশন থেকে ট্রাম ধরে সেই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মুখ বাড়িয়ে, সেই সিনেমার শটের মতন আর কি, মুখ বাড়িয়ে দেখছি ওপরের এই দেখাগুলো আমার কাছে আমি মেমোরাইজড করে নিচ্ছি যে যাতে আমার থাকে। এইভাবে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে কি সুন্দর যাচ্ছি পাখার তলায়, এই যেতে যেতে ধর্মতলায় গেলাম, সেই পূর্ণ কার্জন পার্ক ঘুরলাম, ঘুরে এই ব্যাপারগুলো আমার মধ্যে একটা ফিলিংস তৈরি করে। তখন মনে হলো যে না, এই যানবাহনকে তুলে দেওয়া যাবে না। তখন আমি এই যানবাহন নিয়ে পড়াশোনা শুরু করি। এটা আমার পড়াশোনা এবং রিসার্চের একটা সাবজেক্ট, কলকাতার গণপরিবহন। এই গণপরিবহনের সংগ্রহ কিভাবে করা যায় তার পেপার। ধরো ফর অ্যান এক্সাম্পল তোমাকে আমি বলি, ধরো তোমাকে আমি বললাম যে জানো তো একটা সময় কলকাতায় পালকি চলতো, তুমি পালকি চলতো বলে, না সবিতা, পালকি বলে কিছু চলতো না। এবার তুমি আমাকে একটা ছবি দেখালে যে পালকিতে লোক যাচ্ছে, প্রমাণিত হয়ে গেল। তুমি লেখার মধ্যে দেখলে যে 4টে লোক বা পালকি জ্বালতো, এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমাকে যদি ছবি আর লেখা না দিই, তুমি সেই পালকি যে চলতো তার কি প্রমাণ আছে তোমার কাছে? সেই প্রমাণটাই খোঁজা আমার একটা সংগ্রহের চর্চার জায়গা হয়ে গেল।
একটা সময় পালকির লাইসেন্স দেওয়া হতো। আচ্ছা, আমি একটা কাগজ পেয়েছি যেখানে দেখাচ্ছে শ্যামবাজার থেকে আমার স্ট্রিট পালকি আসছে, পালকিতে লাইট নেই, তাকে 2 আনা ফাইন করা হয়েছে। আচ্ছা, আমি একটা চিঠি পেয়েছি 1808, এখন আছে আমার কাছে। আচ্ছা, 1808 সেই চিঠিতে মিস্টার মো শেরিফকে চিঠি লিখে বলছে, মিস্টার আর্মস্ট্রংয়ের বাড়ির সামনে আমার পালকিটা ছিল, সো গিভ মি মাই প্যালেনকুইন ব্যাগ। So the palanquin words were written on there. These are known as stone evidence, বা বাংলায় আমি কি যাকে বলি পাথুরে প্রমাণ। এইগুলোর ওপর নির্ভর করে তোমার একটা রিসার্চ এগোয় বা তোমার কাজ এগোয়। এই চলাচলটা আমার প্রথম থেকেই ছিল। পালকি এলো, তারপরে হ্যাকনি ক্যারেজ মানে ছ্যাকরা গাড়ি এলো। ছ্যাকরা গাড়ি তো টিকিট হতো না, তার একটা খুচরো পয়সা দিয়েছিল, তো সেগুলো কী করে প্রমাণিত করা যেতে পারে। সারা পৃথিবীর কোট ইন কোট সারা পৃথিবীর সমস্ত কোচ মেকার্স, যেমন ধরো স্টুয়ার্ড, তারা বিখ্যাত রাজাদের চ্যারিয়েট বানাতো, তারা কলকাতায় অফিস তৈরি করে। ওয়েলিংটন স্কোয়ারের কাছে তাদের অফিস ছিল, তার উপরে একটা বিশাল ঘোড়া ছিল, তারা তৈরি করে, বাঙালি তৈরি করে। এই তাদের বিল কিভাবে পাওয়া যেতে পারে, তাদের ক্যাটালগ কিভাবে পাওয়া যেতে পারে, এইগুলো ক্যাটালগুলো সম্ভব আমার একটা বিষয় করতে করতে ট্র্যাম আসে। এই ট্র্যামটাকে দেখা যাচ্ছে, ট্র্যামের ইতিহাস নিয়ে তুমি যদি চর্চা করতে থাকো তাহলে দেখা যাবে ট্র্যাম চালু হয়েছে আজ থেকে প্রায় 150 বছর, মানে এক্স্যাক্টলি 152 ইয়ার্স, 3 ইয়ার্স ইজ গোয়িং অন। 1874 24শে ফেব্রুয়ারি এই দিনকে একটা ট্র্যামের যাত্রা শুরু হয়। তার একটা বিস্তৃত গল্প আছে, সেই গল্পগুলো আমরা নিশ্চয়ই। দিস ইজ মাই রুম। এই সেই আড্ডা ঘর, এই আর কি, কিছু একটা নাম দিতে হবে তো, না হলে তো নামে ডাকা যায় না। এইভাবেই আসলে দিস ইজ মাই স্পেস। আচ্ছা, এখানেই আড্ডা মারি, এখানেই গল্প করি, এখানেই এটা আপনার সাধনার ক্ষেত্র বা যাই বলো। দিস ইজ মাই ব্রিদিং স্পেস। প্রথম যেদিন কলকাতায় ট্রাম চললো সেদিনকার পরিবেশটা কিরকম ছিল? কলকাতায় কিরকম হইচই পড়েছিল? এটা আমার কথা নয়। আচ্ছা, এটা যেদিনকে ট্রাম চললো 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, এটা আমি 1874 এর কথা বলছি। আচ্ছা, আমার জন্ম তারিখ। হ্যাঁ, এই রিপোর্টটা ন্যাশনাল লাইব্রেরিতেই পাওয়া যায়, খবরের কাগজের মধ্যেই পাওয়া যায়। সেটা ভয়ঙ্কর এবং দারুণ একটা মজার ব্যাপার হয়েছে, সেটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় লিখেও গেছেন। সেটা হয়েছে যে ট্রাম চলবে, সেই চলার খবর মুখে মুখে কলকাতায় রটে গেছিল এবং বাঙালি একজন হুজুগপ্রিয় বাঙালিরা এই বিষয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে রইল ইত্যাদি। এখন যেমন ট্রাম চলে, যে একটা ট্রামেরই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, তখন কিন্তু ফার্স্ট ক্লাসের জন্য আলাদা গাড়ি ছিল এবং সেকেন্ড ক্লাসের জন্য আলাদা গাড়ি ছিল, মানে দুটো আলাদা একদম গাড়ি হতো। প্রথম ট্রাম ছাড়বে শিয়ালদা থেকে শুরু করে বউবাজার হয়ে, আর্মেনিয়ান স্ট্রিট হয়ে, ধর্মতলা হয়ে, স্ট্যান্ড রোড হয়ে আর্মেনিয়ান ঘাট। এই ছিল রুট। শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট, আর্মেনিয়ান ঘাট, হাওড়া স্টেশন। আর্মেনিয়ান ঘাটেই একটা টিকিট কাউন্টার ছিল হাওড়া স্টেশনে, ওখান থেকেই লাগেজ বুক করা হতো, ওখান থেকেই টিকিট কাটা হতো, ওখানেই একটা খেয়া পার পরে পয়সাও দেওয়া হতো, খেয়া পার করে হাওড়ায় আসতো, হাওড়ায় এসে হাওড়া স্টেশনে ধরতো। এই ছিল প্রথম রুট। কিন্তু প্রথম দিন যেটা হলো সেটা হচ্ছে যে 9টায় একটা ট্রাম ছাড়বে, 9:15 একটা ট্রাম ছাড়বে। 9টার ট্রামটা লাগলো, 9টার ট্রামটা যেই 15 ট্রাম চালু হবে, ইস্ট বেঙ্গল রেলওয়ে শিয়ালদা এসে ল্যান্ড করলো। যেই ল্যান্ড করলো, দলে দলে মানুষ দৌড়ে দৌড়ে ট্রামের ভেতরে উঠে গেল। 32টা সিট ছিল, বলা হচ্ছে প্রায় 150 মানুষ ঢুকে গেল। তারা বাদুর ঝোলা হয়ে, মানে লেখা আছে এটা, তারা বাদুর ঝোলা হয়ে ঝুলছে এবং যারা উঠতে পারেনি তারা কান্নায় ভেঙে পড়েছে, এরকমও বলছে। এবং রিপোর্টটায় বলছে, সেই রিপোর্টটা নিয়ে আমার লেখা আছে, বড় লেখা আছে, সেই লেখাটা আমি দেখাতে পারি। এবং রিপোর্টে বলছে যে যারা উঠতে পারেনি তারা ওই ট্রামের পাশে পাশে দৌড়ে দৌড়ে ধর্মতলা অবধি এসে একদম আর্মেনিয়ান স্ট্রিট অবধি সেই গাড়ির পেছনে পেছনে দৌড়ে নেয় বাচ্চাগুলো, মানুষরা তেমন দৌড়েছিল। একটা কিয়স সিচুয়েশন হয়েছিল। এটা 9:15 ট্রাম, এত ভিড় হয়ে গেছিলো, চলতে পারেনি, গাড়ি আটকে গেছিল, পুলিশরা ধাক্কা মেরে সেই গাড়িকে চালু করে। একটা কিয়স সিচুয়েশন হয়েছিল এবং খুবই মজাদারভাবে এই রিপোর্টটা লেখা আছে। আসলে কলকাতা ট্রাম যখন চালু করার কথা ভেবেছিল, তখন ইংরেজ বাহাদুররা ভেবেছিল যে এটা প্রধানত হবে গুডস,
জিনিসপত্র বহন করার জন্যই এটা অনেক বেশি কাজে লাগানো যাবে। কিন্তু কলকাতার মানুষ সেসব শোনেনি, জোর করে ট্রামে উঠে পড়ে, ট্রাম চলতে থাকে এবং যথারীতি মানুষ চলতে শুরু করার ফলে, মানুষ ট্রামে ওঠার ফলে ট্রাম লোকসানে চলে এবং 9 মাস বাদে এই ট্রামটা বন্ধ হয়ে যায়। তখন আবার নতুন করে চালু হয়, সেটা একটা অন্য গল্পের মধ্যে দিয়ে যেতে হয়। এই যে ট্রাম, এটা কি কেবল কলকাতারই গর্ব ছিল নাকি ভারতবর্ষের অন্যান্য স্থানেও? কলকাতা তো ইলেকট্রিক ট্রামের 2য় নম্বর বলা যেতে পারে, তার আগে ম্যাড্রাসে চালু হয়ে গেছিল। সেটা নয়, সারা ভারতবর্ষে বহু জায়গায় ট্রাম চলতো। মাদ্রাসে ট্রাম চলতো, দিল্লিতে ট্রাম চলতো। কদিন আগে একটা এক্সিবিশন করতে গেছিলাম দিল্লিতে, আমি সেখানে দিল্লি ট্রামের হিস্ট্রি নিয়ে একটা এক্সিবিট করেছি। দিল্লিতে ট্রাম চলতো, কানপুরে ট্রাম চলতো। আসলে এবার যে আমি তোমায় বললাম যে বম্বেতে ট্রাম চলতো, এবার ধরো তোমায় বললাম যে পাটনায় ট্রাম চলতো, তুমি বলবে দূর দাদা, আমি তো জীবনে শুনিনি, এগুলো হয় না। কিন্তু তারও প্রমাণ আছে, সেটাই আমার সংগ্রহের বিষয়। যে পাটনাতে ট্রাম চলতো, 1900-তে বন্ধ হয়ে গেছে। সেই সময়কার কি স্টোন এভিডেন্স থাকতে পারে? এইটা আমার অনেকগুলো পেপার যেগুলো দেখছো সমস্ত তো আমি এফএমএল কাজ করি সংগ্রহের দিক দিয়ে। এইটা হচ্ছে আমার অল ইন্ডিয়া ট্রাম অ্যান্ড অল ইন্ডিয়ার মেট্রোর একটা খাতা। এই খাতায় দেখো, তোমায় দেখাই, পাটনা ট্রামওয়েজ তার একটা লেটার করা আছে আমার কাছে। এই হচ্ছে, এক সেকেন্ড, লকটাকে খুলতে হয়, এটা শিপের। দিস অল আর পাটনা ট্রাম। এরকম টিকিট হতো? এটা পাটনা ট্রামওয়ে, এটা হচ্ছে স্পেসম্যান কপি, লেখা আছে এখানে স্পেসম্যান। ওকে, সো দিস আর অল আর, এটা হচ্ছে তার রুট কিরকম ছিল, এটাই আমার রিসার্চ। ওকে, তার রুট কি ছিল, তার ট্রামের টাঙ্গি এটা, যদিও কিভাবে এই ট্রামটা ছিল। সো দিস অল পাটনা ট্রাম। নেক্সট ইটস কামিং, এটা খুব একটা ইন্টারেস্টিং ট্রামের একটা ছিল 1907 সালে। এটা একটা স্টোরি আছে, এই স্টোরিটা বলতে গেলে এটা ইন্টারেস্টিং স্টোরি। এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল খিদিরনাথ ঠাকুর বাড়ির এর ওপরে, কমপ্লেনের উপর নির্ভর করে। তখন ট্রামের স্টপ ছিল না, এখন যেমন বাসে হাত দেখালেই দাঁড়িয়ে যেত, তখন হাত দেখালেই দাঁড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, সেটা নিয়ে একটা সমস্যা ছিল। আর ট্রাম লাইন যখন পাতা হয় তখন তো গর্ত করে পাতা হয়, গলির মোড়ে মোড়ে ডাঁই করে করে সব কাদা জল জমিয়ে রাখতো, পরিষ্কার করছিল না। ঠাকুর বাড়ির মুখে এরকমভাবে চিতপুর রোডের উপর দিয়ে যখন ট্রাম লাইন ছিল, এরকমভাবে ছিল, তখন একটা কেস করা হয়। সেই কেসেরও তো একটা অর্ডার বেরোয়, সেই অর্ডারে নির্ভর করে ট্রাম স্টপ তৈরি হয়, পরিষ্কার ইত্যাদি ইত্যাদি। এইসব পুরো বিজ্ঞাপনটা দেওয়া আছে। ওকে, ক্যালকাটা ট্রামসের কি হয়েছিল, কি না হয়েছিল, ন্যাশনাল লেভেল থেকে পাওয়া। These are খুব ইন্টারেস্টিং। These are Madras tram. আন্না। আচ্ছা, হাফ আন্না। This is স্পেসম্যান কপি। এটা হচ্ছে ম্যাড্রাস ট্রাম। বিভিন্ন ধরনের কপি, বিভিন্ন ধরনের পেপার, নানা রকম। প্রসঙ্গ দিল্লি ট্রাম, এগুলো হচ্ছে সব দিল্লি, এগুলো জেরক্স কপি। দিল্লি ট্রাম, এটা হচ্ছে দিল্লি ট্রাম, অরিজিনালটা আছে। দিস আর অরিজিনাল টিকিটস। দিস আর দিল্লি। সো দিস প্রুফ যে সারা ভারতবর্ষে ট্রাম ছিল। এটা হচ্ছে মেট্রো, সেগুলো যদি মেট্রোটা আমরা আলোচনা করছি, এই ধরনের টিকিট আমরাও দেখেছি। হ্যাঁ, কিন্তু 1990, 1991, 96 অব্দি চলেছিল। সো দিস আর রেয়ার টিকিটস, এগুলো হচ্ছে মেট্রোর এই নানা রকম টোকেন টিকিট ইত্যাদি ইত্যাদিগুলো আছে। হ্যাঁ, এই যে পাটনার ট্রামগুলো বন্ধ হয়ে যায়, এগুলো নাই, কিন্তু কলকাতার ট্রাম তো তারপরে শুরু হয়, মানে 1902, এই সময় থেকে 1906 এই ফ্রেজটায় কলকাতা ট্রাম ইলেকট্রিফিকেশন চালু হয়। 1900 বলবো না, 1899 নাগাদ একটা ডিসিশন হয় যে কলকাতাকে এবার ইলেকট্রিক ট্রাম নিয়ে উন্নত করা হবে। সেটা নিয়ে একটা খিদিরনাথ ঠাকুর বলতে পারবো, তার একটা লেখা আছে কলিকাতার চলাফেরার একাল ও সেকাল। সেখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলা হয়েছে, গল্প করেছেন। উনি বলছেন যে ওনার ঠাকুরদা দেবেন্দ্রনাথ ঠাকুরকে উনি একদিন বলতে গেছেন, উনি পার্ক স্ট্রিটে থাকতেন, প্রতিদিন ঘোড়ায় চলা ট্রাম চড়ে উনি হাইকোর্টে আসতেন এবং হাইকোর্ট থেকে ট্রাম করে পার্ক স্ট্রিটে গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে বসে গল্প টল্প করতেন। তা উনি কি বলেছেন, যে উনি দাদু হতেন, উনি গিয়ে বলেছেন যে শোনো, এবার থেকে ইলেকট্রিক ট্রাম চলবে। তা উনি বলেছেন, ধর আমাকে মিথ্যে কথা বলো না, ইলেকট্রিক ট্রাম এভাবে চলতে পারে না। তো ওনার খুব প্রেস্টিজে লেগেছে। উনি তারপরে একটা পুরনো ইংল্যান্ড থেকে কাগজ টাগজ এনে টেনে, বইয়ে লেখা আছে, এটা কলিকাতা
কলকাতার চলাফেরার এর মধ্যে কোথাও একটা আছে। সেখানে বলছেন, উনি দেখান ওনার দাদুকে, উনি বলেন যে হ্যাঁ এইভাবে চলতে পারে। তা এই কলকাতার যে যখন ট্রান্সফার হলো ইলেকট্রিসিটি, ঘোড়া থেকে ইলেকট্রিসিটি, তখন তো তার পুরো চেঞ্জ হয়ে গেল, তার গেজ চেঞ্জ হয়ে গেল, মিটার চেঞ্জ হয়ে গেল, টেকনোলজি চেঞ্জ হয়ে গেল, সব কিছু চেঞ্জ হয়ে গেল। ঘোড়ায় টানা ট্রাম দেখা যাচ্ছে শেষ অবধি প্রায় 1000টা ঘোড়া ছিল কলকাতা ট্রামের, এবং প্রায় 10 মাইল সারা কলকাতা বিস্তৃত ছিল ঘোড়া টানা ট্রামের এই একটা জায়গায় ছিল, এবং একটা বৃহৎ নেটওয়ার্ক ছিল। তখনকার সময় কলকাতায় ট্রাম আসার পরে কলকাতার টোটাল সিচুয়েশনটাই বদলে যায়। আসলে এটা বুঝতে হবে যে কোনো একটা বড় শহরের তার বড় হওয়া, তার এক্সপ্যান্ডেশন, এগুলো কিন্তু আমরা সবসময় তার গণপরিবহনের উপর নির্ভর করেই বুঝতে পারি যে তার ফার্স্ট কতটা হচ্ছে, তার দ্রুততা। আগেকার লোকে হেঁটে যেত, আগেকার লোকে পালকি যেত, তারপরে যখন পালকি থেকে হর্স পাওয়ার এলো এবং হর্স পাওয়ার থেকে যখন ইলেকট্রিক পাওয়ার এলো, এই যে পরিবর্তনশীলতা, এটা সেই শহরের গতিময়তাকে রিফ্লেক্ট করে, সেই শহরটা কত বড় সেটাকে রিফ্লেক্ট করে। মজার ব্যাপার, সারা ভারতবর্ষে এই পুরো বিষয়টাই কিন্তু সব থেকে প্রথম এই গণপরিবহনের দিক দিয়ে দেখতে গেলে পালকি কিন্তু গণপরিবহন হিসাবেও ব্যবহার করা হতো। লালদিঘির কাছে একটা জায়গায় এরকমভাবে কতগুলো পালকি রাখা থাকতো, পালকির কাছে কেউ থাকতো না, ওখানে গিয়ে জিজ্ঞেস করতে, ও ঠাকুরপো আসো নাকি, ও ডুলি, তখন চারদিকে লোকে এসে নিয়ে যেত। এটা গণপরিবহন হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই গণপরিবহনের পরিবর্তন হিসেবে ছ্যাঁকড়া গাড়ি যখন আসছে, সেটাও গণপরিবহন, 4টে করে লোক যেত। কলকাতার ট্রাম যখন কলকাতায় আসে তখন একটা সিস্টেমে বেঁধে ফেলে, 10টা 10-এর ট্রাম, 9টা 15 ট্রাম। কলকাতা একটা গতিশীলতায় মধ্যে ঢুকে যায়, একটা ছকের মধ্যে ঢুকে যায়। শুধু ট্রামের আলোচনা করা মানে আসলে কলকাতার ইতিহাস নিয়েই আলোচনা করা। অবশ্যই শুধু কলকাতার ইতিহাসের সঙ্গে ট্রাম এবং ট্রামের সাথে ইতিহাস, এই ব্যাপারগুলো এমন সুন্দরভাবে জড়িয়ে গেছে, সেগুলো তুমি নানা রকমভাবে উঠে আসে। যেমন ধরো, ফর অ্যান এক্সাম্পল, আমি তোমাকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে কলকাতা ট্রামের সংগ্রহের একটা পেজ। এই ধরো, এখানে এক ধরনের টিকিট হয়, এটার মধ্যে আছে কি না দেখছি, এটার মধ্যে নেই, এটার মধ্যে বোধহয় আছে। এটাও একটা পাতা। দিস ইজ অলসো টিকিটস। এগুলো হচ্ছে আনকাট টিকিট, কাটা হয়নি তার আগে। ওকে, এই যে এই ধরনের টিকিটটা আমি তোমাকে যদি দেখাতে চাই, দিস ইজ নোন অ্যাজ আ ট্রান্সফার টিকিট। হোয়াট ইজ অ্যান ট্রান্সফার টিকিট? ট্রান্সফার টিকিট হচ্ছে, তুমি ধরো থাকো বেহালায়, তুমি যাবে গোলবাড়ির মাংস খেতে, তোমার খেতে ইচ্ছে করছে, তুমি 36 নম্বর ট্রাম ধরে ধর্মতলায় নামলে, ধর্মতলা থেকে 5 নম্বর ট্রাম ধরে তুমি চলে গেলে শ্যামবাজারে। এই যে তুমি চেঞ্জ করছো, ধর্মতলায় গিয়ে কিন্তু তোমাকে আর নতুন করে টিকিট কাটতে হচ্ছে না। কি হচ্ছে, এখানে একটা বাইফার্কেশন আছে, ওপরের পোর্শনটা রেখে নিচের পোর্শনটা তুমি যদি ছিঁড়ে দিয়ে দাও, তাহলে তোমাকে নতুন করে টিকিট কাটতে হয় না। কিন্তু দ্য ফোকাস ইজ নট লাইক দ্যাট। এইখানে দেখো বিভিন্ন রুট দেওয়া আছে, এই রুটগুলোর মধ্যে দিয়ে তুমি ধরো দেখলে যে ভবানীপুরে বেশি ট্রাম যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে যে ভবানীপুরের পপুলেশন বেশি, মানুষ ওখানে বেশি যাচ্ছে, ট্রাম ওখানে বেশি যাচ্ছে। তাহলে কলকাতা শহর বা একটা শহরের বিস্তৃতি আর পরিধি তুমি এই ধরনের টিকিটের মধ্যে দিয়ে দেখতে পারবে, যেটা ট্রাম রিফ্লেক্ট করে কলকাতা শহরকে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এফেমেরাস। এফেমেরা মানে হচ্ছে ক্ষণিক গুরুত্বপূর্ণ যে কাগজ, এটা আমার সংগ্রহের বিষয়বস্তু। এই কাগজ মানে ধরো ট্রামে উঠলে এবং নেমে গেলে, টিকিটটা ফেলে দিলে, এই যে ক্ষণস্থায়ী বস্তুকে একে বলা হয় এফেমেরাস। এগুলো আমার কলকাতা ট্রাম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের মধ্যে আছে। তো দাদা, এতক্ষণ ধরে তো আমরা ট্রামের ইতিহাস নিয়ে কথা বলছিলাম, তো এবার আমরা আসছি ট্রামের বর্তমান এবং ট্রামের ভবিষ্যৎ এই নিয়ে আলোচনাতে। তো মূলত যেটা এখন আমরা জানি ট্রামের পরিস্থিতি কিরকম, ট্রাম লাইনের সংখ্যা কমতে কমতে মাত্র 3টি রুটে এসে ঠেকেছে, এবং স্পেশালি দেখতে গেলে 2টো রুট। এবং ভবিষ্যৎ অন্ধকার, এবং ভবিষ্যৎ প্রজন্ম ট্রাম নিয়ে খুব যে বেশি একেবারে উৎসাহী সেরকমও নয়। এখানে হ্যাঁ, তোমার কথাটা বুঝতে পেরেছি। এখন দেখো, ট্রাম নিয়ে আমার তো 2টো ভাগ আছে। প্রথমেই বললাম একটা অ্যাক্টিভিস্ট পজিশন, এবং অবশ্যই চলে, সেটা পথে নেবে দাবি দেওয়া এবং দৌড়দৌড়ি একটা আমার আছে, এবং ইতিহাস আছে। এই যে কথাটা বললে যে আজকালকার প্রজন্ম ট্রামে ইন্টারেস্টেড নয়, তা আমরা যদি তার কাছে ট্রাম পরিষেবাটা ঠিক করে না দিতে পারি, তারা ইন্টারেস্ট পাবে কোত্থেকে?
কতগুলো বিষয় বুঝে নিতে হয়। প্রথমত হচ্ছে যে যে লজিক সরকার থেকে দেওয়া হচ্ছে বা প্রশাসন আমাদের দিচ্ছে, সেই লজিকগুলো আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। এবার আমাদের বলতে যে বারবার বলছি, আমার থেকে আমাদের নিজস্ব একটা সংস্থা আছে, ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন। এখানে খুব সিনিয়র মানুষরাও আছেন, আছেন সিনিয়র সায়েন্টিস্ট যারা করেছিলেন, করেছেন। তমানবাবু আছেন, সিনিয়র পার্সন, উদিতবাবু আছেন, অনেক আছেন, মহাদেববাবু আছেন। এই ট্রাম যাত্রাটা উনি অর্গানাইজ করেন। কম বয়সী ছেলের মধ্যে সাগরিক বলে একটি ছেলে আছে, দীপ আছে, স্বর্ণাবু আছে, তন্ময় আছে, প্রচুর ছেলে মেয়ে আছে যারা ট্রাম যাতে চলে এই বিষয়টা মধ্যে ইন্টারেস্টেড। মানে আমি উদাহরণ দিয়েই বলতে পারি যে কালকেই আমরা গেছিলাম, আমরা একটা কেস করেছিলাম সরকারের কাছে। আমরা সরকারকে অনেকভাবে ভালোভাবে বলার চেষ্টা করেছি। সরকার থেকে বিভিন্ন জায়গায় একটা দাবি উঠছে বা সরকার আমাদের বোঝানোর চেষ্টা করছে যে ট্রাম লাইনে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্পিড হয়ে যাচ্ছে, তার জন্য যে জায়গায় ট্রাম চলছে না সেখানে বিটুমিনাইজড করে দেওয়া হয়, তারপরে পিচ ঢেলে দেওয়া হয়। কিন্তু এটাতে আমাদের আপত্তি আছে যে একবার যদি এটাকে পিচ ঢেলে দেওয়া হয় তাহলে ট্রামের লাইনেরও যেমন ক্ষতি হচ্ছে, ট্রামের চলাচলেরও একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে। কদিন আগে অবধি চিতপুর রোড, মানে এমজি রোড আর চিতপুর রোডের যে ক্রসিং, ওই ক্রসিংয়ের মধ্যে আবার বিটুমিনাইজ করে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে আমরা একটা এফআইআর করি, দেবাশিস বাবু স্যার এফআইআর করেন, এবং সেই এফআইআর করাতে সেই ট্রামের পিচটা সরকার খুলে দেয়। আজকে বহু কাগজও সেটা কভার করেছে, এবং কালকেই আমরা সেখানে গিয়ে একটা জনসভা করেছি। আসলে আমরা চেষ্টা করছি যে পয়েন্টগুলোর উপর নির্ভর করে আজকে আমরা বলছি যে ট্রাম চলছে না, শেষে পয়েন্টগুলো আমাদের কাছে ভ্যালিড নয়, সেগুলো আমি সরকারকে বোঝানোর চেষ্টা করছি। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এই কথাগুলো আপনারা একবার বিবেচনা করে দেখুন। আমি তোমাদের মাধ্যমেও এটা বলার চেষ্টা করছি যে ট্রাম সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের মনে ধারণা করা হচ্ছে তা সবকটা সবসময় সঠিক নয়। বলা হচ্ছে ট্রামের জন্য জ্যাম হয়। যান একবার চিংড়িঘাটের মোড়ে, আপনি 2 ঘন্টার আগে 5টায় বেরোলে আপনার 9টা বেজে যাচ্ছে চিংড়িঘাটে বেরোতে। মা সেতুদের উপরে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সারা কলকাতায় যত বেশি অ্যাক্সিডেন্ট হয় আমরা পিআইএল করেছিলাম যে ট্রাম ট্র্যাকে পড়ে ট্রামে গিয়ে কজন মারা গেছে, সেই উত্তরে এসছে 1 জন মারা গেছে। এটা সরকারি উত্তর। তাহলে কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ট্রাম স্লো? কলকাতার গড় স্পিড কি? কলকাতার গড় স্পিড প্রায় 30 কিলোমিটার পার। রাশ টাইমে সাইকেলের থেকেও নিচু হয়ে যায় 11 কিলোমিটার পার আওয়ার। সেখানে ট্রাম যদি ফুল ফেজে চলে সেটা 50-60-এ চলে যায়। ব্রিজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, বলছে ব্রিজের উপরে ট্রাম উঠলে ভেঙে যাওয়ার চান্সেস আছে। ব্রিজে যে এত ভারী ভারী বাসগুলো উঠছে, লরি না ওঠে, সবসময় ওঠে না, বাসগুলো যে উঠছে, সে বাসের যা ভিড় হচ্ছে, তার যা ওয়েট হচ্ছে, এক বগির যে ট্রাম আছে তাতে তাই ওয়েট হচ্ছে মোটামুটি। সুতরাং আমার মনে হয়েছে যে বিষয়গুলোর উপর নির্ভর করে ট্রামকে আমরা ব্রাত্য করে দেওয়ার কথা ভাবছি, সেগুলো সবসময় সঠিক নয়। আসলে আমরা যদি ট্রাম সার্ভিসটাকে ঠিক না করি, আমরা ট্রামকে যদি রাস্তার মধ্যে না নামাই, আমরা যদি ট্রামকে ঠিক সময়ের মধ্যে না বেঁধে ফেলতে পারি, তাহলে তো এটা হওয়ারই কথা। আমরা মেট্রোয় কেন যাই? আমরা মেট্রোয় যাই কি, যে আমরা জানি যে এই মেট্রোটা এখন না পেলেও পরের মেট্রো 10 মিনিট বাদে আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি। তাহলে ট্রামে কেন জিপিআরএস চালু হবে না? আমরা কেন ট্রামটাকে দেখতে পাই? আমাদের সরকার থেকে ওলা উবেরকে অনেক বেশি, গণপরিবহনকে অনেক বেশি প্রমোট করা হচ্ছে। একটা ওলা উবেরে উঠলে আপনার মিনিমাম 200, 300, 400 টাকা যখন যেমন হয়। একটা ট্রামে 7 টাকা, 8 টাকা, 10 টাকা ভাড়া। মধ্যবিত্তদের জন্য এটি অন্যতম যান হওয়া উচিত। বড় শহরে কখনোই ছোট যানবাহন থাকা উচিত নয়। বড় শহরে বড় গাড়ি ঢোকানো উচিত।
ফর অ্যান এক্সাম্পল, একটা অটোয় 4টে লোক, একটা ট্রামে 200 লোক। সুতরাং দুটো জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে যে ট্রামে 200 লোক উঠলে এতগুলো অটো চালক কোথায় যাবে, রুটি রোজগারের একটা সমস্যা হয় এবং সরকার তার নিজের বিষয়গুলো দেখে নিতে পারে। সেই তুলনায় তুমি যদি সরকারি পরিবহন কম পয়সায় চালাও, তাতে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবেই, কেননা মানুষ তো সেটা পাচ্ছে না। এই যাতে পায়, এই যাতে যান চলাচলটা, ট্রামের চলাচলটা আপামর বাঙালি এবং কলকাতার মানুষের কাছে সঠিকভাবে উঠে আসে। মেট্রো নিয়ে বিরোধ নেই, মেট্রোর বিরোধ যেমন নেই, তেমন একটা মেট্রো একটা মন্ত্র আছে, রেল মন্ত্র। এই ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরি করতে দেখছেন তো কত সমস্যা লাগছে। আমার তো এই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, আমার মোড়াপুকুর থেকে আমি সেই ট্রেনটা ছাড়তে পারি, আমি কেন নাইট সার্ভিস করছি না? রাত্রিবেলা উল্টোডাঙ্গা অব্দি যদি থেকে শিয়ালদা অব্দি একটা ট্রেন যায়, তাহলে সকালে যেমন হচ্ছে রাত্রিবেলা চালায়, চিতপুর লাইনে কেন আমরা লাইন চালাচ্ছি না? আমি তো দাবি করেছিলাম, আমার এটা একটা খুব দাবির মধ্যে পড়ে যে আমরা বলছি কলকাতা ট্রেন হেরিটেজ, কিসের পেপার্স, একটা পেপার্স থাকতে হবে। এই বিষয়টা নিয়ে কোর্ট তুলেও ধরেছিল। আমার বক্তব্য ছিল যে আমাদের কলকাতার দুর্গাপুজো হেরিটেজ, তাহলে দরকার কি ছিল কলকাতা দুর্গাপুজোটাকে হেরিটেজ ঘোষণা করে তার একটা পেপার পাওয়া? সেটাই বিষয়, যাতে হেরিটেজ ঘোষণা হলে প্রচুর মানুষ আসবে, সারা পৃথিবী জানবে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হবে। আমরা কলকাতার ট্রাম কেন অফিসিয়ালি হেরিটেজ অ্যানাউন্স করছি না? ইউনেস্কোর যে পেপারসগুলো আছে, সেই পেপারসগুলো আমি দেখেছি, তার মধ্যে যে লজগুলো আছে, সেই লজগুলো সবকটা কলকাতা ট্রামের সাথে মিশে যাচ্ছে। যেমন ধরো, একটা ক্লজ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারে চলছিল, এখন কি সেই ইনফ্রাস্ট্রাকচারে চলে? হ্যাঁ, সেই ইনফ্রাস্ট্রাকচারেই চলছে, কোনো পরিবর্তন হয়নি, সেই ট্রাম, সেই লাইন, সেই বিষয়গুলোর মধ্যেই চলছে। ধরো 2 নম্বর একটা ক্লজ, যে এগুলো তো মুভেবল হেরিটেজ, এগুলোকে এভাবে এখন সব থেকে মজা হচ্ছে যে আমরা এই হেরিটেজ করে আমরা ট্রাম সার্ভিসটাকে আরো আটকে দিচ্ছি। হেরিটেজ যেমন থাকবে তেমন সার্ভিসটাকে তো রাখতে হবে। আমাদের ফোকাস তো সার্ভিসে হওয়া উচিত, যাতে সাধারণ মানুষ যেতে পারে, চড়তে পারে, তবেই তো সেই ব্যাপারটাকে আরো বেশি ফ্লো আসবে না। আসলে এই বিষয়গুলো নিয়ে আমার অ্যাক্টিভিশন বিষয়। যেমন ধরুন, মাঝখানে কাঠের বডির ট্রামগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। ট্রামের অনেকগুলো ভাগ হয়, এ ক্লাস, এল ক্লাস, এ ক্লাস, বিভিন্ন হাতি গাড়ি, এইগুলো আমরা ক্লাসে ভাগ করি, এত থেকে এত, এত নম্বর থেকে এত নম্বর। এ ক্লাসের ট্রাম, 8 চাকার ট্রাম, এর কোনো এই নেই, তার কোনো ট্রেসিং নেই। এই ট্রামগুলোকে তো সংরক্ষণে রাখতে হবে, সরকার না খুলে আমাদেরকে অ্যাক্টিভিস করে করতে হবে। যেমন একটু আগে বলছিল কি 3টে রুটে ট্রাম চলে, যেখানে 50টা রুটে ট্রাম চলতো, 2011 অব্দি প্রায় 30টা রুটে ট্রাম চলতো, 3.5 ঘন্টা শিফট করে থাকে। কি এমন পরিবর্তন হলো যে যার জন্য আমাদের ট্রামের এই অবস্থার জায়গায় চলে যাচ্ছে? শুধুমাত্র তো মানুষ, তাহলে তো অনেক কিছুই বন্ধ হয়ে যাবে, সব তো বন্ধ হচ্ছে না, সেগুলো তো চলছে। একটা অটোয় উঠলে 30 টাকা ভাড়া দিতে হচ্ছে দাদা। কলকাতার মানুষের যাতে এই আবামর সমস্যাটা না হয়, সেটাও আমার ভাবার দরকার। এবার ধরো কে ক্লাসের ট্রেন, এই ট্রেনটাকে আমি কলকাতায় যখন খুঁজতে গেছি, তখন এই ট্রেন কিছু পাইনি। আসলে এই অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে সংগ্রহের বাইরেও আমার আরেকটা হেরিটেজ বিষয়ও আছে। সেটা হচ্ছে যে কলকাতার ট্রাম শুধু নয়, কলকাতার একটা যদি ট্রান্সপোর্ট মিউজিয়াম তৈরি করা যায়, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ট্রান্সপোর্ট মিউজিয়াম আছে। সেই একটা ভাবনা থেকে আমি একসময় দৌড়দৌড়ি করেছিলাম যে কলকাতায় হলদে ট্যাক্সি থাকবে একটা, ডবল ডেকার বাস থাকবে একটা, টানা রিক্সা থাকবে একটা। হলদে ট্যাক্সি বন্ধ হয়ে যাচ্ছে কদিন বাদে, 15 বছর হতে চললো, সেই যদি থাকে। কাঠের বডির বাস, আমার একটা সংস্থার সঙ্গে যুক্ত, একটা বাসোপিডিয়া, ওই স্টাডি অন বাসেস, পুরোনো কাঠের বাস যদি কোনোভাবে রাখা যায়, ইত্যাদি। আরেকটা প্রশ্ন করবো সৌভিকদা, সেটা হচ্ছে যে আচ্ছা, দর্শক বন্ধুদেরও বলে রাখি যে আমার সামনে যে মানুষটি বসে আছেন এখন, তিনি আমাদের এই যে কলকাতার একমাত্র যে ট্রাম মিউজিয়াম, সেইটি গড়ে তোলার নেপথ্যে তার হাত রয়েছে। তো স্মরণিকা নিয়ে দাদা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আসলে এটা তো বড় করে বলার আমার কিছু বিষয় নয়। আমার মনে হয়েছে যে
সাধারণ মানুষের কাছে ট্রামটাকে ধরে রাখা হোক, দেখানো হোক। আসলে একটু আগে যে কথাটা বলছিলাম, যে আমি যখন কলকাতার ডিপোতে ঘুরতে শুরু করলাম, যখন দেখতে শুরু করলাম, দেখলাম যে প্রচুর ট্রাম নেই, সেগুলো কোথায় হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, স্ক্র্যাপড হয়ে গেছে। তখন আমার মনে হলো যে যদি একটা কাঠের বডির ট্র্যাম, একটা লোহার বডির ট্র্যামকে যদি কোনোভাবে রাখা যায়, তা সেই সময় একটু আগে যে কথাটা বলছিলাম, মিস্টার নীলাঞ্জন শান্ডিল্য বলে যে ভদ্রলোক ছিলেন, ওনার সাথে আমি অনেক কথাবার্তা বলার পরে ভাবলাম যে একটা ট্রামকেই যদি মিউজিয়ামে করা যায়, তার ট্যাগলাইন হচ্ছে আ ট্রাম ইনসাইড আ ট্রাম। ট্রামের ভিতরে যদি ট্রাম থাকে এবং যদি মানুষ সেই ট্রামে চড়ার মজা পেতে পারে, সুতরাং এই ভাবনা থেকে আমরা একটা সংরক্ষণের জায়গায় যাই। এটা মেনলি উদ্যোগ ছিল ক্যালকাটা ট্রাম কোম্পানি। আর এই জন্য আমার যে সংগ্রহ আছে, এই বিষয়গুলোকে নিয়ে দেখে ওনার কাছে অ্যাপ্রোচ করি, উনিও ব্যাপারটা রাজি হন। অনেকেই যেতে পারো, ধর্মতলা ট্রাম ডিপো যেটা আছে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, যে মেন যে হেড অফিস, তার পাশেই দেখবেন একটা ছোটো জায়গা, সেই জায়গাটা কিন্তু মিলিটারিদের জায়গা। এই নীলাঞ্জন বাবু স্যার, উনি মিলিটারিদের কথা বলে, সরকার থেকে কথা বলে, সেই জায়গা অ্যালট করে একটা 1950s আগের ট্রামকে আমরা মেমোরেবলস হিসাবে ওইখানে রাখা হয়েছে, স্থাপিত করা হয়েছে। এই ট্রামের একটা পোর্শন হচ্ছে ক্যাফেটেরিয়া, যে কেউ দেখতে পাবেন। এটাও এখন এটা খুবই অ্যাভেলেবেল, বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, 8টা থেকে রাত্রিবেলা অবধি খোলা থাকে। তাই এই ট্রামকে স্যারের ভাবনাতেই ওনারা ইঞ্জিনিয়াররা নিয়ে রিনোভেট করে সেই ট্রামটাকে আমরা ভেতরে রেখেছি। দিস ইজ অ্যান মিউজিয়াম। এক্স্যাক্টলি দিস ইজ নট অ্যান মিউজিয়াম, দিস ইজ আ ডিসপ্লে অফ ট্রামস মেমোরেবলস। তুমি ট্রামে যদি ওঠো, একটা পোর্শন হচ্ছে ক্যাফেটেরিয়া। আমি ইচ্ছে করেই ক্যাফেটেরিয়ার কথাটা বলেছিলাম, কেননা একটা জিনিস যদি মেনটেন করার জায়গা আসে, তখন একটা অর্থনৈতিক জায়গা চলে আসে। অবশ্যই। তাই সেইখানে জিনিসপত্র বিক্রি করে সেই টাকা দিয়ে যদি হালকাও মেনটেন করা যায়, যদি একটা বাল্ব কেটে গেল, তার জন্য অত স্যাংশন না করে সেখান থেকে নিয়ে যদি করা যায়, এই একটা ভাবনা ছিল। আর একটা ভাবনা হচ্ছে, আমি অনেক ছোটবেলা থেকেই কফি হাউসে যাওয়া আসা করি। আড্ডা মারাটা আমাদের আর 5টা বাঙালির মতন আমারও একটা স্বভাবের মধ্যে পড়ে। সেই 98 থেকে আড্ডা মারতে যাচ্ছি, এই শনিবারও গেছি, প্রত্যেক শনিবার বিকেলে করেও যাই। আসলে এই আড্ডা মারার জায়গাটা কলকাতার মানুষের মধ্যেও যদি, বাচ্চাদের মধ্যেও যদি একটু তুলে রাখতে পারি, যে রক নেই, মাঠ নেই, বসে বসে সোশ্যাল মিডিয়ায় হাসির জায়গায় লিখছে এইচে, সেটা যদি ফিজিক্যালি হাটা শুনতে পারি, তাহলে বোধহয় মানুষের কাছে আরও কাছাকাছি আসা যায়। সুতরাং ছেলে মেয়েদের আড্ডা স্থল হিসেবেও আমি এটা ভেবেছিলাম যে তারা যাবে সরকারি জায়গা, 5 টাকা করে চা খাবে, 5 টাকা করে টিকিট কাটবে, খানিকক্ষণ বসবে, গল্প করবে, চলে আসবে। কিন্তু বাঙালিরা আড্ডা মারতে ভালোবাসে। বাচ্চা ছেলেমেয়েরা সকালবেলা ঢুকছে এবং বিকেলবেলা বেরোচ্ছে, ফলে বাইরে বিশাল লাইন হয়ে যাচ্ছে, লোকজন ঢুকতে পারছে না। ফোন করে আমার বলছে, দাদা ঢুকতে পারছি না, ছোটো জায়গা তো, 18খানার মতন সিট আছে। তারপর থেকে বাধ্য হয়ে ভাবলাম যে না, এভরিথিং হ্যাজ এন কাট পয়েন্ট, একটু কাট করতে হবে। বাচ্চাদের বকাঝকা না করলে তারা তো ঠিক বুঝতে পারে না যে এটা সে অন্যায় করছে না, মানে এটা দরকার ছিল না আর কি। ফলে আমরা 1 ঘন্টা করে করেছিলাম, 10 টাকার টিকিট। এখন বোধহয় সেটা 45 মিনিট 45 মিনিট মোটামুটি থাকতে দিচ্ছে, ওরকম ঘড়ি ধরে নয়, থাকতে দিচ্ছে। ছেলেপিলেরা যাচ্ছে, আড্ডা মারছে, গল্প করছে। এটাই আমার সাকসেস, এটাই আমার ভাবনা, এটার জন্যই আমি করেছি। মিউজিয়াম কি আর মিউজিয়াম তো মিউজিয়ামে থাকে, তা আমি কি একটা ট্রামকে মিউজিয়ামে ঢুকিয়ে দিলে তাহলে সার্ভিসটা চলবে কোথায়? সে যখন ট্রামে উঠছে, সে যখন ইংল্যান্ডের ট্রামে উঠছে, এটা ইংল্যান্ড থেকে পাওয়া ট্রাম, সেই হুইলো কাঠে তৈরি। আমি আগে তোমাকে বললাম যে 1950s আগে 48 অবধি সমস্ত ট্রাম কিন্তু এসেছিল জাহাজে করে ইংল্যান্ড থেকে। আচ্ছা, সেই ট্রামটা যদি সংরক্ষণ করতে পারি, তাহলে আমার সাথে অনেকগুলো কাজ হলো। আমি ট্রামটাকে সংরক্ষণ করতে পারলাম, আমি ট্রামের একটা বডি বাঁচাতে পারলাম, একটা কাঠের বডি ট্রামকে স্ট্যাবলিশ করতে পারলাম। একটা পুরো ব্যাপারটা যদি কেউ যায়, তাহলে দেখবে একটা ট্রাম ব্যাপার আছে। ট্রামের মধ্যে সে ঢুকতে পারলো, ট্রামে সে উঠতে পারলো। এবং আমি বলেছিলাম, যেটা এখন এতদিন বাদে করলো, যে ট্রামের সরণিকার যে টিকিট, এটা একদম নর্মাল টিকিট হবে, যাতে একজন ওইখানে উঠলে she or he will get a feelings that she or he is riding a tram. ট্রামে সে উঠছে, এই ট্রামের সাথে একাত্ম বোধ হওয়া, এইটা আমার একটা প্রধান ভাবনার মধ্যে ছিল। সেটা হয়েছে, সেটা স্ট্যাবলিশ হয়েছে। নেটে
কখন খোলে, কটায় কী সব দেখে টেকে নেওয়াই যাবে। সে কেউ যদি যেতে চায় যাক, আমি তোমাদের মধ্যেও বলছি যে সবাই যাও, ওখানে দেখো ট্রামের মেমোরিয়ালস আছে, ভেতরের যে সংগ্রহগুলো ওগুলো আমার দেওয়া, ভেতরে আমার নামটাও আছে। নামটা বড় বিষয় না, আসলে এটা একটা ফিজিক্যাল হয়েছে, সরকার এটা বুঝেছে, এটাই আমার কাছে মনে হয়। সরকার যে এই বিষয়গুলো তখন বুঝতো দিত, সেটা হয়েছে ফিজিক্যাল ট্রাম সংরক্ষণ হলো, ট্রাম রাখা হলো, অ্যাক্টিভিস্ট হলো এবং ট্রামের একটা সংগ্রহ হলো। এই ট্রাম বিষয়ে টোটালটাই আমি, এই ট্রাম নিয়ে আমি প্রায় ধরো 30 বছর ট্রামের রুট সংরক্ষণ, কী কী রুট ছিল, সেই রুটগুলো কী করে হারিয়ে গেল। ধরো 42 হাওড়ায় ট্রাম চলতো 42, তারপরে দেখা যাচ্ছে 50, তাহলে মাঝখানের এই ট্রাম রুটগুলো কেন ইংরেজরা খুব সিস্টেম্যাটিক ছিল, সেই রুটগুলো খুঁজে বার করা, রুট নাম্বার 50 কীভাবে তার পুরনো ছবি। এই ট্রামের টোটালিটিটা আমার মধ্যে আছে। এটা তুমি পাগলামি বলতে পারো, ভালোবাসা বলতে পারো, যেভাবেই তুমি বলো, কলকাতা মানুষের প্রতি দায়বদ্ধতা বলতে পারো, বা মানুষের সাথে একাত্মবোধ বলতে পারো। আমার মনে হয়েছে এটা আমার করা উচিত, আমি সেটা করার চেষ্টা করেছি, সংরক্ষণের চেষ্টা করেছি, যানবাহনের দিক দিয়ে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। বিগত কয়েকটি পর্ব থেকে আমরা একটা প্রথা শুরু করেছি এবং সেই প্রথাটি হলো যে আমরা তো খুবই ক্ষুদ্র, তো আমরা আমাদের যে অতিথি আসেন তার কাছ থেকে আশীর্বাদ পাবো, তাকে দিয়ে কিছু লিখিয়ে নিই আর কি, মানে আমাদেরকে গুড উইশ, আশীর্বাদ, যা খুশি বলতে পারেন। ঠিক আছে। তো আমার কাছে এই মুহূর্তে স্মরণিকার একটি টিকিট আছে, আর তার সঙ্গে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই ডায়েরি। আপনার আশীর্বাদ স্বরূপ কিছু যদি লিখে দেন এবং আপনার সিগনেচার, আর তার সঙ্গে এই স্মরণিকাতে আপনার একটি ছবি। বেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং এটাই আমাদের আগে এগিয়ে যাওয়ার পাথেও। সেই সঙ্গে দর্শক বন্ধুদের বলবো যে আপনাদের সমর্থন একান্তই প্রয়োজন, কারণ আমরা আপনাদের জন্যই তুলে আনছি এই ধরনের ইউনিক কিছু পডকাস্ট, এবং আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের আশীর্বাদই চাইতে পারি, এর থেকে বেশি কিছু নয়। আজকের মতন পডকাস্ট এখানেই শেষ, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই পডকাস্টটি আমরা শেষ করলাম। নমস্কার।